তো আজকে ক্লাসে আমরা কি শিখবো? পরিমিতির চ্যাপ্টারটা। দেখো, তো পরিমিতির অঙ্কগুলো করার জন্য আমাদের কিছু সূত্রের প্রয়োজন হবে এবং ওই সূত্রগুলো শিখবো আমরা। তারপর আমরা এক্সারসাইজের যে অঙ্কগুলো আছে লিখবো, ঠিক আছে? তো পরিমিতির প্রথম সূত্রটি হলো আয়তক্ষেত্রের, দেখো তোমরা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্যাঁ তুলো বই বোঝা হবে না। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লেখার আগে আমরা জানতে হবে যে আয়তক্ষেত্র দেখতে কেমন হয়, তাই না? আয়তক্ষেত্রের চিত্রটা হয় এরকম। আয়তক্ষেত্র মানে যে সামতলিক চিত্রের বিপরীত বাহুগুলির সমান এবং প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি, সেটাই হলো আয়তক্ষেত্র। যদি এ বি সি ডি একটি চতুর্ভুজ আঁকি আমরা বা সামতলিক চিত্র আঁকি যার বিপরীত বাহুগুলির সমান, মানে এ বি সমান সিডি এবং এডি সমান বিসি। তো এরকম চিত্র হলে সেটা হয় কি আয়তক্ষেত্র এবং তার প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি। তো এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে যদি আমরা এল ধরি এবং প্রস্থকে যদি আমরা বি ধরি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হয় দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো দৈর্ঘ্যকে আমরা কি ধরলাম এল, আর প্রস্থকে কি ধরলাম আমরা বি। তো এল ইনটু বি। আর ক্ষেত্রফল লেখার সময় সবসময় লিখবে বর্গ একক, সবসময় বর্গ একক লিখতে হয় ক্ষেত্রফলের সময়। আর বর্গ একক মানে কি, বর্গ তো লিখবে, আর একক বলতে বোঝানো হয় কোশ্চেনের মধ্যে যে লেন্থগুলি দেওয়া থাকে, দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা দেওয়া থাকে, ওইগুলো যদি সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে এককের জায়গায় সেন্টিমিটার লিখবে, যদি মিটার দেওয়া থাকে এককের জায়গায় মিটার লিখবে। এগুলি হলো একক। নেক্সট নাম্বার 2, আয়তক্ষেত্রের পরিসীমা। দেখো, আয়তক্ষেত্রের পরিসীমা মানে হলো যদি আমরা একটা ফিতা নিয়ে এই আয়তক্ষেত্রর এই জায়গাতে মাপা শুরু করি, এখান থেকে এই যে মাপি, তারপর এই জায়গাটা মাপি, এইভাবে মেপে যদি আমি সম্পূর্ণটা মাপি, মানে তার চারের দিক যদি মাপি আমরা, ওই চারের দিককে বলা হয় তার পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি ধরেছিলাম আমরা এল, এল প্লাস বি, মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর এখানে হবে একক। এই হলো আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র, বুঝলো তো? তো পরিসীমা মানে কি বললাম, যে চার দিকের যে লেন্থ সবটাকে একসাথে বলা হয় তার পরিসীমা। আর ক্ষেত্রফল বলতে বোঝানো হয় কোন জায়গাটা বলতো, এই ভিতরের জায়গাটা, এই জায়গাটা, এই ভেতরের সবটা অংশকে বলে তার ক্ষেত্রফল। মনে থাকবে, এটা হলো তার ক্ষেত্রফল। তারপর দেখেন আয়তক্ষেত্রের কর্ণ। দেখো, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হলো √L² প্লাস B² একক। L² মিন্স কি, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। আর কর্ণ কোনটাকে বলা হয়, এখান থেকে যদি মাঝখানে টান দিই আমরা এইভাবে, এই বি আর ডি, বিডি হলো একটা কর্ণ আর এসি হলো আরেকটা কর্ণ। তো একটা আয়তক্ষেত্রে কর্ণ কয়টা থাকে, দুইটা কর্ণ থাকে। আর কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র কি, √ দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার, অর্থাৎ L² প্লাস B² একক। নেক্সট পড়বে বর্গক্ষেত্র। দেখো, বর্গক্ষেত্র কেমন হয়, বর্গক্ষেত্র হয় এরকম একটা সমতল চিত্র বা চতুর্ভুজ যার প্রত্যেকটা বাহুই থাকবে সমান। দেখো, পি কিউ আর এস, পি কিউ আর এস যে চিত্রটা আঁকলাম আমরা, তার দেখো প্রত্যেকটা বাহুই কি হয় সমান। তো যে সকল চতুর্ভুজের
প্রত্যেকটা বাহু সমান হয় এবং তার প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। দেখো তার প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি হবে। আর তার কর্ণগুলি দেখো তো, এই যে এস আর কি হলো একটা কর্ণ, পি এবং আর হলো আরেকটা কর্ণ। তো কি বুঝলাম, একটা বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কি হয়, সমান হয় এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ সমকোণ হয়। আর এই যে কর্ণগুলি আছে, এই কর্ণগুলিও সমান হবে। তো প্রথম লেখো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখো কিভাবে আসে। তো যেহেতু তার প্রত্যেকটা বাহু সমান, যদি আমি এটাকে এল ধরি, পরটা কি হবে, এলই তো হবে, হ্যাঁ। তো সূত্র কিন্তু কোনটা আলাদা হয় না, একই রকম হয়। যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র যা ছিল, বর্গক্ষেত্রের ক্ষেত্র সূত্র কিন্তু তাই হয়, মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো এখানে লিখেছিলাম কি এল ইনটু বি, কারণ দৈর্ঘ্য একরকম প্রস্থ একরকম, তাই না। তো এখানে যদি আমি সেম কনসেপ্টই লাগাই, দেখো যদি আমরা এটাকে দৈর্ঘ্য ধরি, এটাকে প্রস্থ ধরি, তার মতো করতে চাই, তাহলে কি হয়, দৈর্ঘ্য তো এল না, ইনটু প্রস্থ কত, সেও তো এল। তো এল ইনটু এল হলো কি না, ওই আয়তক্ষেত্রের সূত্র থেকে কিন্তু বর্গক্ষেত্রের সূত্রটা আসে, আলাদা কিছু না। তো এখানে এল এবং বি কেন আসলো, কারণ তাদের লেন্থ এবং ব্রেথ, দৈর্ঘ্য এবং প্রস্থ আলাদা আলাদা, তাই দুই রকম ধরলাম। আর যেহেতু এখানে প্রত্যেকটা বাহুই সমান, এটাকে এল ধরলে এটাকে এলই ধরতে হবে। তো এল ইনটু এল মিলে কি হয়, এল স্কয়ার, ঠিক আছে, অর্থাৎ বাহু স্কয়ার। তো বর্গক্ষেত্রের ক্ষেত্র সূত্র হবে কি এল ইনটু এল, এটা লিখতে পারো বা লিখতে পারো যে এল স্কয়ার, কোনটা কি বলবো, বর্গ একক। এটা হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল কোন জায়গাটা, এই ভেতরে সবটা, এই জায়গাটা সবটা জায়গাকে বলা হয় তার ক্ষেত্রফল। নাম্বার 5, বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা দেখো, বর্গক্ষেত্রের পরিসীমা বলতে বোঝানো হয়, পরিসীমা মানে আমরা কি বলছিলাম, যে তার এই বাইরের সম্পূর্ণ লেন্থ, এই সবটা লেন্থকে বলে তার কি পরিসীমা। তো তার পরিসীমার সূত্রটা হয় এরকম যে 4 ইনটু বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 4 ইনটু এল একক। আবার দেখো 4 ইনটু এল কিভাবে আসলো, এটা কেন আসলো, হ্যাঁ। তো 4 ইনটু এল কিভাবে আসলো দেখো তো, আমি কি বললাম যে তার পরিসীমা মানে কি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, তাই না। তো এই বাহুটা কত, এল না, এটা কত এল, এই জায়গাটা কত হবে এল, এটাও এল। দেখেন এল কয়টা আছে, 4টা, এটা তো হলো কি না 4 এল, হ্যাঁ। ওইভাবেই কিন্তু সূত্রটা আসে, মানে তার চারিদিকে সবটা বাহুর সমষ্টি হলো তার পরিসীমা। নেক্সট, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেখো, তো কর্ণের দৈর্ঘ্য আমরা কিভাবে বের করি দেখো তো। কর্ণ বলতে কোনটা, এটা যে কিউ এস একটা কর্ণ আর পি আর এটা হলো আরেকটা কর্ণ, তাই না। তো কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি ছিল এখানে দেখো তো, রুট ওভার এল স্কয়ার প্লাস বি স্কয়ার না। এখানে কিন্তু সেম কনসেপ্টে কাজ করবে, আলাদা কিছু না। যদি আমরা রুট ওভার দিই, দেখো রুট ওভার এল স্কয়ার মিন্স কি লেন্থ, এটা এল স্কয়ার দিলাম, প্লাস কি ছিল এখানে বি স্কয়ার, মানে প্রস্থ স্কয়ার ছিল, কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে তো প্রস্থ মানে এটাই এল, তাই না। তো এল স্কয়ার, তারপর দেখো তো কি আসে, এল স্কয়ার প্লাস এল স্কয়ার মিলে কি হয়, এল স্কয়ার কয়টা আছে এখানে, তাহলে 2 এল স্কয়ার সমান সমান। দেখো রুটের ভিতরে নিয়ম কি ছিল, কোনো সংখ্যা যদি রুটের ভিতরে দুটো থাকে, সেম সেম হতো কিন্তু, সে সংখ্যা হোক বা অ্যালফাবেট হোক, রুটের ভিতরে যদি দুটো থাকে, দুটো থেকে একটা বের হয়ে চলে আসে,
তো রুটের ভিতরে 2 কটা আছে এখানে? হ্যাঁ 2 দুইটা আছে না একটা আছে? একটা আছে। তো 2 একটা আছে, আমি কি বললাম যে দুটো থাকে একটা বের হয়ে আসবে। তো 2 এর কোনো পেয়ার আছে, জোড়া আছে? না, সে আসবে না। l স্কয়ার মিন্স l কয়টা এখানে? দুইটা। তো দুইটা l থেকে একটা l বের হয়ে চলে আসবে, তাই না? একটা চলে আসলো, আর 2 তো বের হবে না, 2 ভিতরে থাকবে l√2। হ্যাঁ, তো তার কর্ণের দৈর্ঘ্য কি হয়? l√2 একক। তো এখন আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র শিখলাম, এখন শুনবো আমরা রম্বস। ঠিক আছে, রম্বসের ক্ষেত্রফল। তো রম্বস দেখতে কেমন হয়? রম্বস দেখতে হয় ঠিক বর্গক্ষেত্রের মতোই হয়, মানে বর্গক্ষেত্রে যেহেতু 4টা বাহু সমান থাকে, রম্বসেরও 4টা বাহুই সমান থাকে, কিন্তু কেমন হয়? একটু কার্ভ হয়, এরকম হয়। দেখো, বর্গক্ষেত্র ছিল একদম সোজা ছিল প্রত্যেকটা বাহু, আর রম্বস ক্ষেত্রে একটু কার্ভ হবে। তো নাম যদি আমরা দেই সেম ভাবে, দেখো পি কিউ আর এস দিই, তো দেখা যাবে যে তার প্রত্যেকটা বাহু সমান হবে, হলো। কিন্তু তাদের এই যে কোণগুলি আছে, এই কোণগুলি কিন্তু 90 ডিগ্রি হবে না। বর্গক্ষেত্রের ক্ষেত্রে সবগুলি কোণ 90 ডিগ্রি ছিল, কিন্তু রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি হবে না। কিন্তু তাদের যে কর্ণগুলি আছে, এই যে এস কিউ এবং পিআর, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে, এগুলো তার কন্ডিশন। আবার বলছি, দেখো, বর্গক্ষেত্রের সময় প্রত্যেকটা বাহু সমান হয়, রম্বসেরও প্রত্যেকটা বাহু সমান হয়। বর্গক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়, কিন্তু রম্বসের প্রতিটি কোণ 90 ডিগ্রি হয় না। বর্গক্ষেত্রের কর্ণগুলি পরস্পর সমান হয়, কিন্তু রম্বসের কর্ণগুলি পরস্পর সমান হয় না। কিন্তু কন্ডিশন কি আছে একটা? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে, অর্থাৎ এখানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। এই যে কোণগুলি আছে না, প্রত্যেকটি হবে কি 90 ডিগ্রি, বুঝলো তো? তো তার ক্ষেত্রে সেম, এটা যদি এল হয়ে থাকে, এটা কি হবে? এলই হবে। এটা কত হবে? এল। এটা হলো রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। রম্বসের ক্ষেত্রফলের দুটো সূত্র আছে, একটা হলো 1/2 ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, 1/2 ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। সাইডে কি লিখবে? ব্রেড দিয়ে বর্গ একক, বর্গ একক। তারপর দেখো, রম্বসের ক্ষেত্রফলের এই দ্বিতীয় সূত্রটা, যদি কোনো কোষের মধ্যে কর্ণগুলির কথা উল্লেখ করা থাকে, অর্থাৎ কর্ণের মান দেওয়া থাকে, তার ক্ষেত্রফল বের করতে বলে, তখন আমরা হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল বসাবো। আর যদি রম্বসের কর্ণ না দিয়ে তার বাহু এবং উচ্চতা দেওয়া থাকে, ঠিক আছে, বাহু বলতে তো তার সবটা বাহু সমানই হয়, সে ভূমি বলুক বা বাহু বলুক বা রম্বসের দৈর্ঘ্য বলুক, যাই বলুক, সবটাকে আমরা কি বলবো? তার বাহুর দৈর্ঘ্য। তো বাহুর দৈর্ঘ্য দেওয়া রইলো আর তার উচ্চতা দেওয়া রইলো, তখন তার সূত্র হবে ভূমি ইন্টু উচ্চতা। দেখো, ভূমি ইন্টু উচ্চতা, হ্যাঁ, বর্গ একক। তো রম্বসের হলো দুটো সূত্র, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, আর একটা হলো ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে? তো যখন কোশ্চেনে যে জিনিসটা দেওয়া থাকবে, যদি কর্ণ দেওয়া থাকে কর্ণের সূত্র বসাবো, যদি ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে তাহলে তার সূত্রটা বসাবো। এইভাবে আমরা রম্বসের ক্ষেত্রফলের মান নির্ণয় করতে পারবো। ঠিক আছে? নেক্সট নাম্বার 8, রম্বসের পরিসীমা কি হবে বলতো? রম্বসের পরিসীমা
তো পরিসীমা বলতে আমরা কি কি বলেছিলাম, যা তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি পরিসীমা। তো যেহেতু তার প্রত্যেকটা বাহুই সমান, দেখো তাহলে l প্লাস l প্লাস l প্লাস l, তাহলে কয়টা l হলো এখানে? চারটা l। তাহলে ওই দেখো বর্গক্ষেত্রে যা ছিল পরিসীমা, রম্বসের পরিসীমা সেম সূত্রে হয়, 4 ইনটু বাহুর দৈর্ঘ্য অর্থাৎ l একক। তো তারপরে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল, লিখব আমরা ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো ত্রিভুজের ক্ষেত্রফল, তো ত্রিভুজ কেমন হয়? ত্রিভুজ তো অনেক রকমের আছে, ঠিক আছে? যেমন সমবাহু ত্রিভুজ আছে, সমদ্বিবাহু ত্রিভুজ আছে, বিষমবাহু ত্রিভুজ আছে, আবার কোণ ভেদে 3 রকম আছে, সমকোণী, সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী। তো ত্রিভুজ কিন্তু 3 রকম আছে। বাহুভেদে হয় 3 রকম। বাহুভেদে বললে আমরা কি বলবো? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ, এই 3 রকম হয় বাহুভেদে ত্রিভুজ। আর কোণ ভেদে হয় 3 রকম, সমকোণী, সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী, 3 রকম হয়। তো যে ত্রিভুজ হোক না কেন, যদি আমরা নাম দিই এ বি সি, ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তার ভূমি জানতে হবে এবং তার উচ্চতা জানতে হবে। ভূমি যদি আমরা বিসি কে ভূমি ধরি, যদি এটাকে ভূমি ধরি, উচ্চতা হবে এ বিন্দু থেকে বিসি এর উপর যদি আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করি, 90 ডিগ্রি একটা নাম যদি আমরা ডি, তাহলে এই এ আর ডি যে হলো, সে হলো তার উচ্চতা, বুঝলে? তাহলে এবিসি ত্রিভুজের বিসি হলো ভূমি আর এডি হলো তার উচ্চতা। তো ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হলো 1/2 ইনটু ভূমি ইনটু উচ্চতা, ভূমি ইনটু উচ্চতা, বর্গ একক। এবার দেখো আগের গুলোর মধ্যে যেমন আমরা এল বা এরকম ধরেছিলাম, তো এখানে কি ধরবো? ভূমিকে যদি আমরা বি ধরি এবং উচ্চতাকে যদি আমরা এইচ ধরি, তাহলে এই সূত্রটা কি দাঁড়ায় বলতো? 1/2 ইনটু বি ইনটু এইচ বর্গ একক। তো এই সিম্বল দিয়ে লিখলে কি হয়? মানে শর্টে লেখা যায়, কি বড় হয় না সূত্রটা। তাহলে বি মানে হলো ভূমি আর এইচ মানে হলো উচ্চতা। আর দ্বিতীয় কথা হলো, আমরা যে এল ধরি, বি ধরি বা এইচ ধরি, কেন ধরি? আমরা তো এখানে এক্স ধরতে পারতাম, ওয়াই ধরতে পারতাম, জেড ধরতে পারতাম, টি ধরতে পারতাম, আপনার তো আছে, ঠিক আছে? যেমন দেখো, যেটাকে আমরা ভূমি বলি, ভূমিকে ইংলিশে বলা হয় বেস। অথবা দেখবে প্রস্থের সময় কিন্তু আমরা বি ধরি, তাই না? ভূমিকে কি ধরি আমরা? লেংথ ধরি, মানে এল ই এন জি টি এইচ, লেংথ। নেক্সট উচ্চতাকে হাইট ধরলাম, কারণ কি? উচ্চতাকে আমরা দেখো, উচ্চতার ইংলিশে হলো হাইট। তো হাইট লেখার সময় কি প্রয়োজন হয়? ফার্স্ট লেটার কি? এইচ। তাহলে ভূমি হোক বা প্রস্থ হোক, যাকে আমরা বেস বলি বা ব্রেথ বলি, কি হয়? বি। আর দৈর্ঘ্যকে লেংথ বলি, ওই লেংথের এল লিখি আমরা। আর উচ্চতাকে আমরা হাইট বলি, হাইটের এইচ। এই কারণে আমরা ইউ লিখি, ঠিক আছে? নেক্সট নাম্বার 10, ত্রিভুজের পরিসীমা। ত্রিভুজের পরিসীমা, দেখো ত্রিভুজের পরিসীমা বের করার নিয়ম হলো, যেহেতু পরিসীমা বলেছিলাম কি আমরা, এই যে বাইরের দিকটা সবটা যোগ করলে পরিসীমা বের হয়। তো বাইরের দিক বলতে এখানে কি আছে? প্রথমে কি এবি আছে না? পরিসীমা বলতে তোমরা এবি লিখবে, প্লাস কি আছে? এটা বিসি প্লাস সি, এটি হলো তার পরিসীমা। এটা হলো যে কোনো ত্রিভুজের পরিসীমার সূত্র। তারপরেও
যদি তুমি সমদ্বিবাহু হোক বা সমবাহু ত্রিভুজ হোক তখন তার পরিসীমা সূত্রটা চেঞ্জ হয়ে যায়। কেন চেঞ্জ হয় দেখো, এখানে যে আমি যে ত্রিভুজটা ড্র করেছি এটার বাহুগুলি কি সমান না অসমান আমরা জানি না, তাই না? যদি উল্লেখ করে দেয় এরকম যে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, কি বললাম? সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। দেখো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা যদি তোমরা AB + BC + CA দাও তাও ঠিক, ঠিক আছে? আর যদি অন্যভাবে দিতে চাই আমরা, দেখো যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, যদি আমরা এই বাহুটা এই বাহুটা সমান ধরি আমরা, তাহলে সমদ্বিবাহু মানে কি এই দুটো বাহু সমান, আর এটা অসমান থাকবে, এটা আমরা সাপোজ B ধরে নিই, ঠিক আছে? তাহলে সেম ফর্মুলা যদি আমরা লিখি দেখো কি হবে, L + B + N হবে কি না? L প্লাস করে কি হয় 2L + B, বলো তো? তোমরা এরকম লিখলেও হবে, তো এরকম লেখা দরকার নেই, তোমরা সবগুলো বাহু যোগ করে দেবে, সে হলো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। সেম ভাবে যদি আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে লক্ষ্য করি, সমবাহু ত্রিভুজের পরিসীমা, তোমরা দেখবে বিভিন্ন বইয়ের মধ্যে ত্রিভুজের পরিসীমা বলে তেমন কোনো সূত্র দেওয়া থাকে না, কারণ ত্রিভুজের পরিসীমা মানে হলো তার সবগুলো বাহুর যোগফল। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সেটাও তেমন দেওয়া থাকে না, কারণ সমদ্বিবাহু কেমন হয় 2L + B, ঠিক আছে? তো 2L + B লেখা বা L + B + L লেখা সেমই হয়ে যায়, কিন্তু সমবাহু ত্রিভুজের পরিসীমা তোমরা পাবে এরকম ভাবে দেখবে লেখা থাকবে 3 × বাহুর দৈর্ঘ্য অথবা 3 × A অথবা 3 × L এমন দেওয়া থাকবে, ঠিক আছে? তো এইগুলির ক্ষেত্রে প্লাস, কিন্তু এটার মধ্যে 3 × L কেন? কারণ কি দেখো, যখনই বললাম সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে কাকে বলে? সবগুলো বাহু সমান হলে সমবাহু ত্রিভুজ বলে। এটাও যদি L হয়, এটাও যদি L হয়, তো এটাও কি হবে L হবে। তো সেম কনসেপ্টে পরিসীমা মানেই কি সবগুলো বাহুর সমষ্টি, তাহলে L + L + N কয়টা L হলো এখানে? 3টে L, ওই 3টে L কিন্তু লিখে দিচ্ছি, 3 লিখেছি, বলো তো? এইভাবে সূত্র আসছে আর কি, যে সমবাহু ত্রিভুজের পরিসীমা হলো 3 × বাহুর দৈর্ঘ্য একক। নেক্সট, এখন শিখবে যে সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিক বলতে আমরা কি বুঝি বলতো? সামান্তরিক হলো এমন একটি চতুর্ভুজ বা সমতলিক চিত্র যার বিপরীত বাহুগুলো, মানে যতগুলো বিপরীত বাহুগুলি আছে, ঠিক আছে? তো সামান্তরিক বলতে আমরা কি বুঝবো, যে যে সমস্ত চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পরের সমান্তরাল হয়, বিপরীত বাহুগুলি পরস্পরের কি হয় সমান্তরাল হয়, তাকে বলা হয় সামান্তরিক। তো সামান্তরিকের চিত্রটা হয় এরকম, একটা বাহু দিয়ে হলো, তো সেম ভাবে তার মতোই আরেকটা বাহু দিয়ে যাবে, হলো? আবার এই বাহুটা যদি এই কার্ভ হয় এরকম ভাবে হয়, ওইটাও এইভাবে কার্ভ হয়ে হবে। এই বাহুর সমান্তরাল হবে এটা, আর এই বাহুর সমান্তরাল হবে এটা। মানে কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলি যদি পরস্পরের সমান্তরাল হয় তখনই আমরা তাকে বলবো কি সমান্তরিক। আর সমান্তরাল মানে হলো কি, দেখো আমরা বুঝবো কিভাবে সে সমান্তরাল কিনা। যদি কোনো বাহু সমান্তরাল হয় তাহলে তাদেরকে আমরা যত বড়ই করি না কেন তারা কখনো একটাকে একটা ইন্টারসেক্ট করবে না, ছেদ করবে না। সাপোজ মনে করো এটা এই বাহুটা আমি যদি উপর দিয়ে বড় করে, দেখো তো এভাবে যাবে না, এটা সেম এটাকে বড় করলে কি হবে, যাবে না? দেখো তো তারা কি কোনো সময় ছেদ করবে না। এটাকে নামিয়ে দেখি নিচের দিকে, দেখো এরকম হবে, ছেদ করবে কি না। এই দিক দিলে দেখো এই সেম ভাবে চলবে, তো এই দিক নিলে দেখো সেমই হয়, মানে তাদের বাহুগুলি
আমরা উপরের দিকে বা নিচের দিকে যতই বড় করে না কেন কোনোদিন তারা পরস্পরকে ইন্টারসেক্ট করবে না। যদি না করে তো ওইসব বাহুগুলি হলো পরস্পরের সমান্তরাল বাহু। বুঝলো তো? তো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হয় ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। আর ভূমিকে আমরা কি ধরতাম? ভূমিকে কি ধরতাম বলতো? ভূমিকে বেস মানে বি। উচ্চতা কোনটা বলতো? উচ্চতা হলো এখান থেকে যদি আমরা 90 ডিগ্রি ড্র করি হবে সেটা হলো তার উচ্চতা। আমরা লিখতে পারি বি ইনটু বর্গ একক। ঠিক আছে? উচ্চতা কিন্তু এটা না, কিন্তু তোমরা ভাববে না যে উচ্চতা বলতে এই বাহুটা, বাহু না কিন্তু। যেহেতু এই ক্ষেত্রে কার্ভ হয় তার যে এই যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে যদি আমরা তার বিপরীত বাহুর উপর এটা 90 ডিগ্রি ড্র করি তখন সে হবে তার উচ্চতা। ঠিক আছে? 90 ডিগ্রি ড্র করতে হবে যে কোনো অ্যাঙ্গেল থেকে 90 ডিগ্রি ড্র করলে, বা এখান থেকে রাখলাম আমরা নিচের দিকে এটা হলো তার উচ্চতা। বুঝলো তো? মানে একটা বাহু থেকে আরেকটা বাহুর যে ডিসটেন্সটা, এই যে ডিসটেন্সটা আছে এটাকে বলা হয় তার উচ্চতা। বুঝলো তো? এই হলো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র। তারপর দেখো নাম্বার 14, বৃত্তের, দেখো বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল তো বৃত্ত দেখতে কেমন হয়? গোল গোল গোল। দেখো যদি আমরা ও কেন্দ্রীয় একটা বৃত্ত ড্র করি, একটা বৃত্ত ড্র করলাম যার কেন্দ্রবিন্দু হলো ও, তাহলে দেখো ও থেকে যদি বৃত্তের এই যে ওসি ড্র করলাম, ওসি হলো বৃত্তের কি একটা ব্যাসার্ধ, আর ব্যাসার্ধকে আমরা আর দিয়ে ডিনোট করি, স্মল আর দিয়ে, কারণ ব্যাসার্ধের ইংলিশে ব্যাসার্ধকে ইংলিশে বলি আমরা কি রেডিয়াস, আর এ ডি আই ইউ এস, রেডিয়াস। তো ওই রেডিয়াসের যেহেতু আমরা ব্যাসার্ধকে রেডিয়াস বলি, রেডিয়াসের আরটা দিয়ে ডিনোট করা হয় এখানে ব্যাসার্ধ। আর তার বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যদি কোনো লাইন বৃত্তের এক প্রান্ত থেকে শুরু করে অপর প্রান্ত থেকে পৌঁছয়, যে এ আর বি, সেই এ বি কে বলা হয় তার ব্যাস। ঠিক আছে? মানে কোনো একটা সরলরেখা যদি বৃত্তের একটি প্রান্ত থেকে শুরু করে তার কেন্দ্র দিয়ে গিয়ে অপর প্রান্তে পৌঁছয় তখন তাকে বলা হয় কি বৃত্তের ব্যাস। আর তার কেন্দ্র থেকে শুরু করে পরিধি পর্যন্ত কোনো একটা লাইন আঁকলে সেটা হলো তার ব্যাসার্ধ। তো ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ। কোনো কারণে তার ব্যাস যদি 10 সেন্টিমিটার হয়, ব্যাস যদি হয় 10 সেন্টিমিটার, ব্যাসার্ধ কত হয় বলতো? 5 সেন্টিমিটার। কারণ আমরা কি জানি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হয়, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। দেখো বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কয়ার বর্গ একক। আর এখানে পাই বলতে বোঝানো হয় পায়ের মান হলো 22/7। তোমার লাগবে পাই আর স্কয়ার, তো পায়ের মান হয় 22/7। আর আর স্কয়ার, আর মানে কি বলেছিলাম? তার ব্যাসার্ধ। তো বৃত্তের ক্ষেত্রফল মানে কি? পাই আর স্কয়ার বর্গ একক। নেক্সট নাম্বার 15, বৃত্তের পরিসীমা বা পরিধি। পরিসীমা বা পরিধি, বৃত্তের পরিসীমা বা পরিধি। তো বৃত্তের পরিসীমা বা পরিধির সূত্র হলো 2 পাই আর একক। 2 পাই আর একক। 2 ইনটু পাই, পাই মানে কত বলেছিলাম? 22/7। আর মানে তার ব্যাসার্ধ। নাম্বার 16, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল।
ট্রেপিজিয়াম দেখো। তো ট্রেপিজিয়াম বলতে কি বোঝানো হয়? যে চতুর্ভুজের যে কোনো এক জোড়া বিপরীত বাহু পরস্পরের সমান্তরাল, যে কোনো এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। আমরা যাই আগে না কেন তার যে কোনো দুইটা বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হতে হবে, তাহলে সেই ট্রাপিজিয়াম। দেখো এই বাহুটা আর এই বাহুটা দেখো পরস্পর সমান্তরাল, কারণ এটাকে বাড়াবো দিকে দেখো এগিয়ে যাচ্ছে না এটা, তাহলে এটাকে ছেদ করবে কখনো একটা একটা করবে, এটা হলো কি পরস্পরের সমান্তরাল। কিন্তু যদি আমরা দেখো এই বাহুগুলি বলি তাহলে সমান্তরাল কিনা দেখো, চেক করো, এটা তো যাচ্ছে এদিকে না, এটা এদিকে, তাহলে ছেদ করবে কখনো না, করবে না। এটা দেখো তো এটা যাচ্ছে কোন দিকে? এদিকে। এটা যাচ্ছে কোন দিকে? এদিকে। তাহলে আস্তে আস্তে তার ডিসটেন্স কি হচ্ছে, বাড়ছে না কমছে? এই যে ডিসটেন্সটা সেটা হচ্ছে এদিকে, সেটা হচ্ছে এদিকে। তার মানে একটা সময় গিয়ে তারা কি করবে, পরস্পরকে ছেদ করবে, তো তারা কিন্তু পরস্পরের সমান্তরাল নয়, বুঝলো তো? ট্রাপিজিয়াম বলতে আমরা কি বুঝবো? যে চতুর্ভুজের যে কোনো এক জোড়া বিপরীত বাহু পরস্পরের সমান্তরাল হবে, এক জোড়া বিপরীত বাহু হবে সমান্তরাল, তাহলে সে হবে ট্রাপিজিয়াম। ঠিক আছে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইনটু মানে 1/2 ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। সমান্তরাল বাহু কোনগুলি বলতো? এটা না, এই দুটো, এটা আর এটা হলো সমান্তরাল, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। দেখো সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইনটু দিয়ে লিখবে যে সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব। দেখো এই যে দূরত্বটা, এই সমান্তরাল বাহুর মধ্যে এই দূরত্বটা বা এই দূরত্ব দুটো সেমই, কিন্তু দেখো সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আর ক্ষেত্রফল বলেছে মানে কি লিখবে? বর্গ। ঠিক আছে? পুরোটাকে একটা ব্রেক রেখে দাও হাফ বক্স। এই হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বর্গ একক। আজকের ক্লাসে আমরা এই 16টাই সূত্র শিখলাম। ঠিক আছে? পরবর্তী ক্লাসে বাকি সূত্রগুলি শিখব।